শুভ সকাল, প্রত্যেককে স্বাগত। সংবাদপত্র পর্যালোচনা বিশ্লেষণের এই অনুষ্ঠান ফ্রন্ট পেজে আবারও প্রত্যেককে আমন্ত্রণ জানিয়ে শুরু করছে আজকের অনুষ্ঠান। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান, সাবেক সচিব। আজকের আলোচনায় আপনাকে স্বাগত জানাচ্ছি। শুভ সকাল আপনাকে। দর্শক, আপনারা জানেন ফ্রন্ট পেজ মূলত আমরা দিনের যেসব পত্রপত্রিকা প্রকাশিত হয়ে থাকে সেগুলোকে বিশ্লেষণ করে থাকি। তাই আলোচনায় যাওয়ার আগে শুরুতেই দেখে নেব বিভিন্ন পত্রিকার সংবাদ শিরোনাম। শুরুতেই প্রথম আলো, তাদের প্রধান শিরোনাম, হাওরে চালের ক্ষতি 2 লাখ টন, দাম বাড়ছে কেজিতে 2 থেকে 5 টাকা। আরেকটি শিরোনাম, সরকারি কর্মচারীদের নতুন বেতন জুলাই থেকে শুরু, বাংলাদেশের লাগবে 3 উইকেট, 121 রান পাকিস্তানের। গণরুম গেস্ট রুম বন্ধ হয়েছে, ট্যাগ দিয়ে নির্যাতন থামেনি। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, বিএসএফকে বিরচিত জবাব বিজেপির, সিলেট সীমান্তে গোলাগুলি, পিছু হটল ভারতীয় বাহিনী। আরেকটি শিরোনাম, ইরানে হামলা স্থগিত করলেন ট্রাম্প, মন্তব্য প্রতিবেদন মাহমুদুর রহমানের, হিন্দুত্ববাদীরা তাজমহল ভেঙে কবে মন্দির বানাবে। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, 2 স্কুলের 141 শিক্ষকই ভুয়া, ডিআইয়ের প্রতিবেদন। ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি থাকবে না জানিয়েছেন প্রধানমন্ত্রী। 1 জুলাই থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন শুরু। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, দুবাইয়ে এক চক্রের কাছে জিম্মি 14 বাংলাদেশি নারী, হকার্স মার্কেটে হাতে গোনা হকার, হাইকোর্টে রুল দিয়েছে রাস্তায় হকারদের জায়গা বরাদ্দ কেন অবৈধ করা হবে না। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, চাঁদাবাজির হাট রাজধানীর কাউরান বাজার, এ যেন সোনার ডিম পাড়া হাঁস, পশ্চিমবঙ্গে সরকার বদল, বক্তব্যে অস্বস্তি, সম্পর্কের অগ্রগতি দোলাচলে। দৈনিক মানব জমিনের প্রধান শিরোনাম, শিশুদের সঙ্গে অন্যরকম সময় কাটালেন প্রধানমন্ত্রী, মোকাররমকে 8 টুকরো করে বিরিয়ানি পার্টি প্রেমিকার, বাউফলে দলীয় নেতাকর্মীদের তোপের মুখে সেতুমন্ত্রী, পল্লবীতে পাশের ফ্ল্যাটে খুন, শিশু রামিসার ঘাতক গ্রেপ্তার। দৈনিক কালের কণ্ঠ, ঈদ যাত্রায় ভোগাবে যানজট, 7 মহাসড়কে যানজট প্রবণ, 54টি জায়গা চিহ্নিত করা হয়েছে। আরেকটি শিরোনাম, বিশেষ লেখা, অকার্যকর মুদ্রানীতির চক্করে ডুবছে অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগ, সুদের হার বাড়িয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টা। দৈনিক কালবেলা, কৌশলে স্থানীয় নির্বাচনে লড়বে নিষিদ্ধ আওয়ামী লীগ, স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে শেখ হাসিনার সিদ্ধান্ত, দলীয় নেতা প্রার্থী হতে না পারলে গ্রহণযোগ্য ও জনপ্রিয় স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন দেওয়ার পরিকল্পনা। আরেকটি শিরোনাম, এ লেভেল ও লেভেল পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নেপথ্যে পাকিস্তান। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, তাদের প্রধান শিরোনাম, আধিপত্য বিস্তারে পাল্টাপাল্টি হত্যা, সিরিজ খুনের খুনিকে। আরেকটি শিরোনাম, জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই জানিয়েছেন প্রধানমন্ত্রী, বিএসএফের গুলির কড়া জবাব বিজিবির। দৈনিক দেশ রূপান্তর, তাদের প্রধান শিরোনাম, খাবার নাকি বিষ খাচ্ছেন। আরেকটি শিরোনাম তারা করেছে, হাসপাতালে ঘুরতে ঘুরতে অ্যাম্বুলেন্সেই 2 দিন, পুলিশ দেখে না এনার বাস। দৈনিক নয়া দিগন্ত, কোরবানির বাজারে স্বস্তি, আছে শঙ্কাও, উৎপাদন ব্যয়ের চাপে দিশেহারা খামারি। বাণিজ্য জ্বালানি প্রতিরক্ষায় জোরালো অংশীদারিত্ব চায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। আরেকটি শিরোনাম, ট্রাইব্যুনালে সাক্ষীর বর্ণনা, গুলিতে মরেনি, মেরে ফেলুন ইনজেকশন দিয়ে। দৈনিক ইনকিলাব, আসন্ন বাজেটে পথ নির্দেশনা, বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ রাখা হচ্ছে। জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই, ভূমি সেবায় দুর্নীতি ও হয়রানি বন্ধ করতে চায় সরকার, প্রধানমন্ত্রী। দৈনিক বণিক বার্তা, ব্যবসা বাণিজ্যে মন্দা, চাপে রাজস্ব আহরণ। আরেকটি শিরোনাম তারা করেছে, সরকারি থেকে বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার সফল উদাহরণ পূবালী ও উত্তরা ব্যাংক। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার, দেয়ার মেন হেডলাইন্স, নিউ মেডিকেল কলেজ ডেসপাইট স্ট্রাগলস অফ older ones, infrastructure, teacher crisis floods many government medical schools, new pay scale for government employees from July 1st. Another English daily, the Daily Observer, their main headlines, government to set up tech-driven land management system, said Prime Minister. Another headlines, High Court rules on legality of footpaths, roads allocation by City Corporation. Measles outbreak, 10 more die, toll now 475.
Last news, their main headlines: government backtraps on Supreme Court. Secretariat, 15 judicial officers attached to Law Ministry. Another headlines: 3 months of BNP rule, government claims success, opposition's list failures. তো এই ছিল আজকের বিভিন্ন পত্রিকার যে শিরোনামগুলো আমরা দেখলাম। আমরা শুরুটা যে আলোচনা করতে চাই যে আমরা হাওড়ে যে বন্যা মাঝখানে যে ক্ষতি হয়ে গেল সেটার প্রভাবে প্রায় 2 লাখ টন চালের ক্ষতি হয়েছে বলে আমরা সংবাদপত্রের শিরোনামে দেখলাম। এই যে চালের দাম 2 টাকা থেকে 5 টাকা বেড়ে গেল, এই যে ক্ষতিটা হলো, এটা মূল্যস্ফীতিতে কি প্রভাব পড়তে পারে আর এই ক্ষতি কাটিয়ে ওঠার আদৌ কোনো সুযোগ আছে কিনা? প্রথমত যখন হাওড়ে এই বন্যার কারণে যে ক্ষতিটা হয়েছে তার একটা প্রভাব তো বাজারে পড়বে, এটা খুব স্বাভাবিক। বাজারের একটা সিন্ডিকেট আছে, তারা এইসব জিনিস নিয়ে কাজকর্ম করে, সুতরাং এখনই যে প্রভাব পড়ার কথা এমনটা নাও হতে পারতো। যেহেতু সংবাদপত্রে চলে এসেছে, যেহেতু মিডিয়া প্রকাশ করেছে এরকম হাওড়ে বিশাল বন্যা এবং অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, সুতরাং আমরা এখন থেকেই শুরু করে দিলাম এটা হতে পারে। কারণ চালের বাজার তো সাধারণ কৃষকের হাতে নিয়ন্ত্রিত হয় না, এটা আমরা সবাই জানি যে চালের বাজার কারা নিয়ন্ত্রণ করে, ধান কারা মজুত করে এবং চাল মজুত করে কারা, এটা সবাই জানে, সরকারও জানেন। সুতরাং সেখানে কাজ করার আছে, বাট এটার মূল্য বাড়তে পারে। সেখানে সরকার কি করতে পারে? সরকার 2 লাখ টন যদি আমাদের চালের ঘাটতি হয় বা 5 লাখ টন ঘাটতি হয়, আমরা যে বারবার বলি যে আমরা স্বয়ংসম্পূর্ণ খাদ্যে, ওটা তো ঠিক না, ওই তত্ত্বটা ঠিক ছিল না। কারণ তখনও আমরা কিন্তু অনেক পরিমাণ গম আমদানি করতাম এবং এখনও করি, কেন গম তো আমরা উৎপাদন করি না। আপনি যদি মানুষের খাদ্যাভ্যাস দেখেন তাহলে দেখবেন যে আগের তুলনায় মানুষ রুটি খেতে, আটার তৈরি মানে গমের তৈরি যে প্রোডাক্ট, সেগুলো খেতে অনেক উৎসাহী। সুতরাং ওখানে কিন্তু আমাদের একটা বিরাট অংশ আছে যেটা আমরা আমদানি করি। তো এখন আবার চালও আমদানি করতে হবে আমাদেরকে, এটার তো কোনো বিকল্প নাই। সুতরাং এখনই সরকারকে মানে এই যে দাম বাড়ার যে প্রবণতা শুরু হয়েছে, যে 2 টাকা বেড়েছে বা 3 টাকা বেড়েছে, এটা কিন্তু 10 টাকা পর্যন্ত চলে যেতে পারে। কারণ তখন সিন্ডিকেট ঠিক করবে তারা বাজারটা কিভাবে নিয়ন্ত্রণ করবে। এই তার আগে নিয়ন্ত্রণে আসলে সরকার আসলে কার্যকর পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করেন? সেটা তো একটা পদক্ষেপ অভ্যন্তরীণ, সেটার অন্যান্য অনেকগুলো পদক্ষেপ আছে। আপনি আইনগত পদক্ষেপ আছে, আপনি তাদের গুদাম দেখতে পারেন, সেল করতে পারেন, বাট সবসময় আইনগত পদক্ষেপ কিন্তু কাজ করে না। কারণ এটা তো বিশাল নেটওয়ার্ক, এই নেটওয়ার্কের সব কিছু আপনি ভাঙতে পারবেন না, মানে সরকার ভাঙতে পারবে না ইচ্ছা করলেই, সরকারের সময় লাগবে। আপনি যেটা করতে পারেন, সরকার যেটা করতে পারে সেটা হলো যে 2 লাখ টন আমার ক্ষতি হয়েছে, আমি 3 লাখ টন চাল আমদানি করব এবং ওপেন করে দেন, সেটা কোনো সিন্ডিকেটের হাতে না দিয়ে ওপেন করে দিয়ে আমরা চালটা আমদানি করে আমাদের গুদামে রাখি। সরকার যে প্রকিউরমেন্টটা করে সবসময়, সেই প্রকিউরমেন্টের যে পরিমাণ চাল দরকার সেই চালটা তার গুদামে থাকতে হবে। তখন দাম বাড়ার সাথে সাথে গুদামের চাল আমরা বাজারে দেব। তো বাজার দিয়ে আমি বাজারকে, সিন্ডিকেটকে মোকাবেলা করবো, ভালো সাপ্লাই চেনটাকে ঠিক করব, ঠিক রাখতে পারলেই কিন্তু এটা ঠিক হবে। সো এখন সরকারকে দ্রুত এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। আমরা তো অনেক বিষয়ে সিদ্ধান্ত নেই, সুতরাং মন্ত্রী পরিষদ নিশ্চয়ই এটা দেখবেন, দেখে একটা সিদ্ধান্ত নিয়ে তারা চাল প্রকিউরমেন্ট বা চাল আমদানির একটা ব্যবস্থা করতে পারেন। আরেকটি শিরোনাম দেখছিলাম স্থানীয় সরকার নির্বাচন নিয়ে, এখানে বলা হচ্ছে কৌশলে হয়তো বা এই নির্বাচনে অংশ নিতে পারে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ। এখন প্রশ্ন হচ্ছে তারা এই যে তাদের একটা বিপর্যয়ের মধ্যে রয়েছে, এই দুর্যোগের মধ্যেও খুব সহজে কি তারা মাঠে আসতে পারবে বলে আপনি মনে করেন? প্রথম হচ্ছে যে আইনটা পার্লামেন্ট পাশ করেছে, মানে এটা তো ইউনূস সরকারের একটা আইন ছিল, তো এই আইনের একটা অংশে মানে সেখানে আওয়ামী লীগের নাম উল্লেখ করে এই সন্ত্রাস দমন আইনটা পাশ করা হয়েছে, সন্ত্রাস বিরোধী আইন। সেই আইনটা নিয়ে অনেক কথাবার্তা আছে, ইতিমধ্যে মানুষজন কথাবার্তা বলছেন, এবং ওই আইনটা ওইভাবে পাশ না করলেও বিএনপি পারত এবং এটা নিয়ে আলোচনা করতে পারত। যে কোনো আইনে আপনি কোনো দলের নাম যখন দিয়ে দেন তখন কিন্তু আপনি ব্যাক ট্র্যাক করতে পারবেন না, কারণ এই আইনটা সংশোধনের জন্য আবার 2/3 মেজরিটি লাগবে। সুতরাং বিএনপি গভর্নমেন্টের সময়কালে বিএনপি গভর্নমেন্ট যদি মনে করে যে না এই আইনের ওই অংশটুকু আমরা বাদ দিব, তখন তারা এটা করতে পারে, অথবা নেক্সট নির্বাচনে যদি আরেকটা সরকার আসে যাদের 2/3 মেজরিটি আছে, তারা এই আইন সংশোধন করতে পারে। আর একটা পথ আছে আদালত। আমাদের আদালত তো এখনও সেই পরিমাণ সাহসী আদালত বা সেই পরিমাণ নিরপেক্ষ আদালত, অথবা যদি বলতে পারেন যে একেবারে আদালতের যে স্বাধীনতা বিচার বিভাগের, সেটা কতটুকু আছে এটা নিয়ে আলোচনা করার দরকার নেই, এটা সবাই আমরা বুঝি। তো এই অবস্থায় আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগ নিষিদ্ধর যে অর্ডারটা, সেই অর্ডারটা খুব একটা ট্রিকি অর্ডার, ওরা কার্যক্রম করতে পারবে না। সেই কার্যক্রম নিষিদ্ধের কারণে আমাদের গত নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি, ওই আইনের কারণে নির্বাচন কমিশন এই সিদ্ধান্তটা নিয়েছে। তাহলে কি তারা ভিন্ন কোনো ফরম্যাটে, এই ভিন্ন ফরম্যাটে তো সবসময় আসতে পারে। আজকে যদি আওয়ামী লীগের কিছু সংখ্যক লোক মনে করেন তারা একটা নতুন দল শুরু করে, তাহলে কি আপনি বাধা দিতে পারবেন না তো। সুতরাং আওয়ামী লীগের
যখন কথা আমরা আলোচনা করি তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আওয়ামী লীগের যে তাদের যে ভোটস কত আছে, তাদের সমর্থক কত আছে, এগুলো তো কোটি কোটি, মানে 3-4-5 কোটি হতে পারে, তাই না? এটা নিয়ে বিদ্রোহ করতে পারে কেউ যে না এখন কমে গেছে বা বাড়ছে কিনা, তো এগুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারে। বাট আওয়ামী লীগ কিন্তু বিশাল সমর্থক আছে, সবাই তো আর পালিয়ে যান নাই এবং সবাই জেলখানায় নেই। জেলখানায় আছেন, পালিয়ে গেছেন, এরকম লোকের সংখ্যা 20-30-40 হাজার হতে পারে। বাট বাকি 5-4 কোটি লোকের কি হবে? সুতরাং তারা আছেন, তারা বেঁচে আছেন, হয়তো নানানভাবে তারা পলাতক আছেন অনেকে, অথবা তারা বাসায় থাকছেন চুপচাপ নির্জীব অবস্থায় আছেন। কিন্তু যখন আপনি স্থানীয় সরকার নির্বাচন করবেন এবং সেখানে কোনো মার্কা থাকবে না, আওয়ামী লীগ কার্যক্রম নিষিদ্ধ মানে তো আপনি মার্কা নিষিদ্ধ। এবং আপনি মাঝে মাঝে দেখি জয় বাংলা বললেও, বাট জয় বাংলা তো আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান। জয় বাংলা জিয়াউর রহমান সাহেব জয় বাংলা কতবার উচ্চারণ করেছে। উনি যখন ওই যে ঘোষণাটা দেন, সেই ঘোষণার শেষেও তো উনি জয় বাংলা বলেছিলেন। তো এখন আপনি আওয়ামী লীগের যে লোকেরা আছে তারা সাধারণ মানুষ, বা এই নির্বাচন যদি মার্কা ছাড়া হয় তখন অনেক সাধারণ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। সো টেকটিক্যালি আওয়ামী লীগের পক্ষে, সমর্থকদের পক্ষে, তাদের নেত্রী বা তারা যদি সিদ্ধান্ত নেন যে স্থানীয় সরকার নির্বাচনে আমরা অংশগ্রহণ করব অথবা আমরা ভালো প্রার্থীকে সমর্থন করব, সেটাতে আপনি বাধা দিয়ে রাখতে পারবেন না। সো টেকটিক্যালি তারা এটা পারবে। গতকালকে তথ্য সম্প্রচার উপদেষ্টা একটা বক্তব্য বেশ আলোচনায় তিনি বলেছেন যে শেখ হাসিনার প্রতিও সরকারের ইনসাফ থাকবে, তাকে বিচার বহির্ভূত কোনো কর্মকাণ্ডের মধ্যে বা এমন কিছু করা হবে না। এখন প্রশ্ন হচ্ছে যে তথ্য সম্প্রচার উপদেষ্টার এই বক্তব্য তার কি দেশে ফেরার ক্ষেত্রে কোনো পজিটিভ বার্তা বহন করে? না, এই বক্তব্যটা তো পজিটিভ এবং মানে ন্যায় বিচার থাকবে। আমরা তো এখন তো আমাদের বাংলা শব্দের পরিবর্তে আমরা একটা মানে অন্য শব্দ উচ্চারণ করলে আমাদের খুব ভালো লাগে। তো ঠিক আছে, ইনসাফ যদি বলেন তো ইনসাফ তো ভালো, ন্যায় বিচার যদি করতে চান ন্যায় বিচার থাকবে, এটা পজিটিভ জিনিস। এটার সাথে দেশে ফেরার সম্পর্ক আছে কিনা আপনার এই প্রশ্নটা খুব ট্রিকি। কারণ আপনি যে আইনের বলে শেখ হাসিনাকে আপনি ভারত থেকে ফেরত চাইছেন, সেটা ভারতের আইন, ভারত যেভাবে দেখবে জিনিসটাকে, সেটা খুব ইম্পর্টেন্ট। কারণ উনি ভারতে আছেন, ভারতের অতিথি হিসাবে আছেন। তো তার অতিথিকে কখন তারা বাংলাদেশে আসতে দিবেন বা কখন তিনি আসতে চাইবেন, সেটার উপর নির্ভর করে অনেক কিছু। তারপরে সর্বশেষ কথা হলো যে আপনি ইতিমধ্যে একটা বিচার করেছেন এবং বিচারে একটা রায় আছে, সেই রায়ে মৃত্যুদণ্ড দিয়েছেন। পৃথিবীর অনেক দেশে মৃত্যুদণ্ড নিষিদ্ধ। তাই মৃত্যুদণ্ডের ব্যাপারে তো ওই আইনে ভারত বলতে পারে যে যেহেতু তার মৃত্যুদণ্ড আছে, ওইটা যতক্ষণ পর্যন্ত ওটাকে বিবেচনা না করা হবে, ওইটা তো আপনার অ্যাপিল হতে পারে। সরকার যদি ওই জায়গায় যান, মানে এই সূত্রে যদি সরকার ভবিষ্যৎ কিছু কর্ম পরিকল্পনা গ্রহণ করেন, তখন হয়তো তার আসার ব্যাপারটা নেগোসিয়েটেড হবে। এটা এরকম বক্তৃতা বিবৃতির মাধ্যমে আসার পথ সুগম হবে এরকম না। শেখ হাসিনার বাংলাদেশে আগমন এটা নেগোসিয়েটেড হতে হবে, আলাপ আলোচনার ভিত্তিতে হবে। এটা ভারত সরকার টু ভারত সরকার এবং আওয়ামী লীগ উইথ বিএনপি, কারণ যেহেতু বিএনপি এখন শাসক দলে আছে, ওই দুই জায়গায় যদি নেগোসিয়েশন ঠিকমতো হয়, তখন আপনি আগমনের পথ প্রশস্ত হয়েছে কিনা আমরা বুঝতে পারবো। কিন্তু সেই পথে কি বাংলাদেশে এখন যে সরকার রয়েছে তারা কি সেই পথে যেতে পারে? যেই অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে রয়েছে, সেই অভিযোগের প্রেক্ষিতে এরকম কি একটা দেশের সাথে আরেকটা দেশের আলাপ আলোচনার সুযোগ রয়েছে? না, রাষ্ট্র তো আমাদের আইন কীভাবে চলবে সেটা নিয়ে আলোচনা করব না। রাষ্ট্র তখনই আলোচনা হবে যে কি হলে তারা তাকে ফেরত দিবে। আমার যে প্রত্যাবর্তন চুক্তি আছে, প্রত্যর্পণ চুক্তি, এই চুক্তির কোন ধারার অধীনে কিভাবে আসবেন, সেটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের আলোচনা, আর পার্টির সাথে পার্টির আলোচনা, দলের সাথে দলের আলোচনা এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট। তো আপনি যে অভিযোগ আছে, অভিযোগগুলো এটা আইনগতভাবে দেখতে হবে। আজকে তো আমরা সব অভিযোগ নিয়ে আলোচনা করতে পারবো না, বাট খুব ঢালাও ধরনের অভিযোগ আছে। দুই একটা অভিযোগ থাকে তো তাকে মুক্তিও দেওয়া হয়েছে, চার্জশিট থেকে বাদ দেওয়া হয়েছে, এটা তো আমরা দেখেছি। সুতরাং ঢালাও অভিযোগ, এবং কত মামলা আছে আমি সংখ্যাটা জানি না, বাট শতাধিক মামলা করা হয়েছে বিভিন্ন জায়গায়। হ্যাঁ, তো এইসব মামলার অভিযোগগুলো নিয়ে এর আইনি বিষয়গুলো কী হতে পারে, এটা দলের সাথে দলের আলোচনা, উকিলদের সাথে উকিলদের আলোচনা। অনেক সময় দেখেন না, আউট অফ কোর্ট সেটেলমেন্ট বলে একটা কথা আছে। আপনার সাথে আমার একটা জিনিস নিয়ে বিবাদ আছে, আপনি কোর্টে গেলেন, আমিও কোর্টে গেলাম, তারপরে আমাদের দুই পক্ষের উকিল মিলে কিন্তু একটা সমঝোতার ব্যবস্থা করতে পারে। সব কিছুতে সমঝোতা হয় না, বাট আমাদের রাষ্ট্রের কাছে, মানে সরকারের কাছে এই ক্ষমতায়িত করা আছে তাদেরকে, তারা যে কোনো মামলা
তারা উইথড্র করতে পারে। এবং হাজার হাজার মামলা তো উইথড্র হয় আমরা জানি, তাই না, যেগুলো রাজনৈতিক মামলা হিসেবে ট্রিট করা হয়। তো সেগুলোকে তখন রাজনৈতিক কর্মীদের বিরুদ্ধে ওই আমলে মামলা করা হয়েছে, এটা রাজনৈতিক হয়রানিমূলক, এখন সত্য মিথ্যা যাই হোক, আপনি হাজার হাজার মামলা কিন্তু সরকার উইথড্র করতে পারে। মানে সরকারের কাছে একটা ক্ষমতা দেওয়া আছে, এই ক্ষমতা নিয়ে আপনি কোশ্চেন করতে পারেন যে সরকার এরকম করতে পারে কিনা। বাট আমাদের দেশে আমরা অতীতে এরকম উইথড্র করার অনেক উদাহরণ আমরা দেখেছি, এবং একটা দুইটা না, হাজার হাজার। এমনকি রাষ্ট্রপতি ক্ষমা প্রদর্শনের ব্যাপারেও আমরা দেখেছি, মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ক্ষমা করে দিতে পারেন। এটা নিয়েও আমাদের আলোচনা হতে পারে, সমালোচনা হতে পারে, এখানে সংস্কার দরকার হতে পারে। বাট ফর নাও, আজকে যখন আমরা আলোচনা করতেছি তখন পর্যন্ত সরকারের কিন্তু হাতে এই ক্ষমতা আছে, তার যে কোনো মামলা যদি মনে করেন যে এই মামলাটা ঠিক না, একটা মনে করার কারণ তো থাকতেই হবে, ঠিক না, তখন তারা একটা গ্রাউন্ড প্রিপেয়ার করে সেই মামলা থেকে যে কাউকে অব্যাহতি দিতে পারেন, সেটা আছে। আরেকটা হতে পারে যে বিচার বিভাগকে আপনি এই স্বাধীনতা দেন যাতে বিচার বিভাগ ঠিকমতো মামলাগুলো পরিচালনা করে। শেখ হাসিনা সম্প্রতি একটা ইন্টারভিউয়ে আইসিটিতে যে তার যে বিচার হচ্ছে সেই বিচার নিয়ে কিছু কথা বলেছেন, এবং তিনি বলেছেন তিনি এই আন্তর্জাতিক আদালত হেগে এই বিচারের সম্মুখীন হতে চান। বাংলাদেশে যেহেতু তাকে রিপ্রেজেন্ট কেউ করতে পারছে না, সুতরাং তিনি ওখানে যেতে চান। তো ওখানেও সরকার যেতে পারে, কেন অনেক বিচার তো এই আন্তর্জাতিক আদালতে হয়েছে, এবং অনেককে ট্র্যাক করা হয়েছে যুদ্ধ অপরাধের জন্য, অনেকের বিচার হয়েছে, এটা আমরা জানি। সুতরাং আন্তর্জাতিক আদালতের উপরে আমাদের ভরসা থাকতে পারে। যদি এই আদালতে কারো ভরসা না থাকে, সেটাও একটা পথ হতে পারে। সরকার সেখানেও বিবেচনা করে দেখতে পারেন যে তারা সেই পথে যাবেন কিনা, তাহলে সরকারের জন্য বেশি সুবিধা আর কি। যে আন্তর্জাতিক আদালতে যদি কোনো বিচার হয় এবং সেখান থেকে যদি কেউ রিলিফ পায়, অথবা সেখানে যদি কোনো সাজা হয়, তাহলে সরকার তখন ওটাই বলবে যে আমরা তো এই আন্তর্জাতিক আদালতের সিদ্ধান্ত অনুযায়ী চলছি। জি, আপনি তো দীর্ঘদিন সরকারের প্রশাসনের সর্বোচ্চ পদে ছিলেন। আপনার কাছে যে একটা বিষয় জানতে চাই, আমরা যেটা শুনলাম যে 1 জুলাই থেকে সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো কার্যকর হচ্ছে, আর যেখানে বেতনের বৃদ্ধির সুপারিশ করা হয়েছে 100 থেকে প্রায় 140%। বলা হচ্ছে 3 ধাপে এটি কার্যকর করা হবে। সরকারি কর্মচারীরা আসলে বিষয়টা কিভাবে দেখছেন, বা আসলে কেমন প্রতিক্রিয়া হতে পারে? না, একজন গণকর্মচারী হিসেবে আমার যে উপলব্ধি বা গণকর্মচারীদের যে সেন্টিমেন্ট, যেটা বা গণকর্মচারী যেটা চান, সেটা হলো তারা সবসময় বেতন স্কেল একবারে ইমপ্লিমেন্ট করা হোক, এটা গণকর্মচারীরা চাইবেন। আপনি যেরকম বলছেন যে এত বেড়েছে, আপনি সর্বনিম্ন বেতনটা দেখেন, এখনও সর্বনিম্ন বেতনটা কিন্তু অনেক কম। আপনি ওই যে 20 থেকে 11, যদি ওদিক থেকে আসি, বা 10 থেকে মানে 11 থেকে 20-এ যাই, 17, 18, 19, 20, এখানে যে বেতন সাজেস্ট করা হয়েছে সেটা কিন্তু অনেক কম। আমরা শুধু টপে দেখি যে টপের বেতন কত বাড়ছে, টপে খুব কম বেতন লাগে, নিচেই বেতনটা বেশি লাগে। তো গণকর্মচারীরা চাইবেন তারা একসাথে হোক, কিন্তু সরকারের যে আর্থিক অবস্থা আছে, দেশের যে অর্থনৈতিক অবস্থা, সেটাও তাদেরকে বিবেচনা আনতে হবে। সেই কারণে গত আমলেও লাস্টে যে এটা তো 9ম পে স্কেল, সম্ভবত 8ম পে স্কেলও কিন্তু 2 ধাপে কার্যকর করা হয়েছিল। এক ধাপে হলো বেসিক সব কিছু দিয়ে দেওয়া হয়েছিল, আরেক ধাপে পরের বছর আপনার যেটা বাড়ি ভাতা যেগুলো থাকে, বিভিন্ন ভাতা পরের বছরে করা হয়েছিল। এবারে সরকার 3 বছর সময় নিচ্ছেন, যেটা একটু বেশি মনে হচ্ছে, যে অনেক বেশি। তো সেইখানে তারা 2 বছর করতে পারেন, তারা এখন তো বিবেচনা আছে তাদের। তো সেইটা করলে হয়তো তাদের সাথে গণকর্মচারীদের যে বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে, গণকর্মচারীদের যে অসন্তোষ, সেটা হয়তো অসন্তোষটা দূরীভূত হবে। কিন্তু এখন সরকারের যে অবস্থান বা দেশের আর্থিক যে অবস্থা, তাতে করে একবারে এটা কার্যকর করা কি সম্ভব সরকারের পক্ষে? একবারে হয়তো কার্যকর করা সম্ভব না। আমি বলছি 2 বছরেও করতে পারেন, যেটার উদাহরণ আগে আছে। মানে সরকার যখন চলবে, তখন আগের উদাহরণ অনুযায়ী যদি সরকার কাজ করে, তখন গণকর্মচারীরা তখনও কিন্তু দাবি করেছিল, বাট সেটা তো ইমপ্লিমেন্ট হয়েছে এবং তারা মেনে নিয়েছিলেন। সুতরাং সরকারের ওখানে সুবিধা। আবার 3 বছর করলে এটা বেশি লং টার্ম হয়ে যায়। আপনার সরকার 5 বছরে, আপনি 3 বছর ধরে জিনিসটা করবেন, তখন একটা কনফিউশন ক্রিয়েট হবে এবং এটাতে একটা অসন্তোষ হতে পারে আমার ধারণা। সেই কারণে এটা পুনর্বিবেচনার একটা সুযোগ আছে। বাট সরকারের এই আর্থিক অবস্থা তো সরকার 9 লক্ষ কোটি টাকা প্লাস বাজেট উপস্থাপন করেছে। আমরা বলছি যে সরকারের আর্থিক অবস্থা খারাপ, কিন্তু সরকার তো তাদের যে বাজেট প্রস্তাব, তাতে তো মনে হয় না যে সরকারের আর্থিক অবস্থা এত খারাপ। গতকাল কিন্তু 3 লক্ষ কোটি টাকার ডেভেলপমেন্ট বাজেট মানে তারা অনুমোদন করেছেন, তাই না? সুতরাং আপনি গণকর্মচারীদের পেছনে যে ব্যয়টা করা দরকার, সেই ব্যয়টা করেন, কিন্তু আপনি অন্যান্য জায়গায় মনিটরিং, সুপারভিশন, আপনার দুর্নীতি, এই সব যদি আমরা বন্ধ করতে পারি, মানে দুর্নীতি তো একদম সর্বক্ষেত্রে দুর্নীতি বন্ধ করা একটা বিশাল চ্যালেঞ্জ। এর আগে আমরা 0 টলারেন্সের কথা অনেকবার শুনেছিলাম, বাট 0 টলারেন্স তো শেষে 0 তো নয়, এইসব কিছু হয় না। তো আপনি যে জায়গায় সরকারকে দুর্নীতিটার ব্যাপারে বেশি হাত দিতে হবে, সেটা রাজস্ব আহরণ।
সেই জায়গাটা যদি আমরা ঠিক করি, ট্যাক্স আদায়টা যদি আমরা ঠিক করতে পারি, ভ্যাট আদায় যদি আমরা ঠিক করতে পারি, ভূমি রাজস্ব খুবই সামান্য, তবুও যদি ওটা আমরা ঠিক করতে পারি, তাহলে কিন্তু আমাদের এই যে টাকা পয়সার যে কথাটা আমরা বলছি, এগুলো তার আমাদের বৈদেশিক মুদ্রা লাগবে না, দেশীয় মুদ্রায় আমরা আমাদের গণকর্মচারীদের বেতন ভাতা দিব। সুতরাং আমরা ওইসব জায়গায় যদি কাজ করতে পারি ঠিক মতো, আমরা কিন্তু এটা করতে পারবো। আর আপনি সাধারণ জনগণ কত ট্যাক্স দেয় আপনি আমরা ভাবতেও পারি না, অনেকে ভাবেন না, আমরা এটা আলোচনা করি না। আপনি চিনির উপরে ট্যাক্স আছে 32 টাকা। আপনি যে চিনি কেনার আগে 1 কেজি চিনি কেনার আগে আপনার পকেট থেকে 32 টাকা বেরিয়ে যাচ্ছে। আপনার টেলিফোনের তো আপনি জানতে পারছেন যে আপনার যে মোবাইল ফোন ব্যবহার করি তার 35 টাকা না আরও একটু বেশি চলে টাকা, যায়, হ্যাঁ তার আগেই চলে যায়। আমি 100 টাকা চার্জ করলে ফাইনালি নাকি আমি 55 টাকা বা কিছু টাকা পাই। তো তাহলে আপনি চিন্তা করেন যে আমি যদি এরকম আইটেমের কথা বলি, শত শত আইটেমে সরকার কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স আদায় করছে, এবং এই ট্যাক্সে কিন্তু দিচ্ছে বাংলাদেশের লক্ষ কোটি জনগণ, 18 কোটি মানুষ। আরেকটি বিষয় আলোচনা করতে চাই। আমরা দেখলাম সীমান্তে নতুন করে অস্থিরতা বেড়েছে। গতকাল সীমান্তে সিলেটে সেখানে বিজিবি এবং বিএসএফ এর মধ্যে গুলি বিনিময় হয়েছে, সেখানে পুশিনের ঘটনা ঘটেছে। এই যে হঠাৎ করে সীমান্তে অস্থিরতা বেড়ে যাওয়ার কারণটা কি? বাংলাদেশ এবং আমাদের যে ভারতের সাথে আমাদের সীমান্ত, এটা 4000 কিলোমিটারের অনেক বেশি, তাই না? এবং এই সীমান্ত কিন্তু মেনটেন করা এবং সীমান্ত একটা বিশাল চ্যালেঞ্জ দুই দেশের জন্যই, দুই দেশের যারা দায়িত্ব পালন করেন। সো এইখানে যারা দায়িত্ব পালন করেন, মানে ভারতের যারা দায়িত্ব পালন করেন, তারা ওয়েস্ট পাকিস্তান সীমান্তে দায়িত্ব পালন করার পরে এখানে আসেন, এবং বাংলা ভাষাভাষী লোকেরা খুব একটা দায়িত্ব পালন করেন না। তাদের এটা স্ট্র্যাটেজিক প্ল্যান যে বাংলা ভাষার ভাষায় দায়িত্ব পালন করলে আপনি কথাবার্তা হইতে পারবে, জনগণের সাথে মিলেমিশে যেতে পারে, বন্ধুত্ব হয়েছে। সো এটা প্ল্যান। সেই কারণে সীমান্তে আমাদের কমিউনিকেশনের একটা বড় ধরনের আছে, চ্যালেঞ্জ আছে। আর আমাদের সীমান্ত নিয়ে তো অনেক আছে যেগুলো, কিন্তু এই কমিউনিকেশন গ্যাপের কারণে কি গুলি বিনিময় হতে পারে? না, গুলি বিনিময় হয় তো কোনো একটা বিশেষ কারণে, সেটা তো দেখতে হবে যে কী কারণে হয়েছে। গুলি বিনিময় হয় না এরকম না, মাঝে মাঝে হয়েছে, এর আগেও হয়েছে। তো নতুন করে যেটা হচ্ছে সেটার সাথে অনেকে লিঙ্ক করেন পশ্চিমবঙ্গের নির্বাচনে যেহেতু হিন্দুত্ববাদী দল এবং হিন্দু কার্ড নিয়ে তারা নির্বাচনে এসছেন, এবং তখন শুভেন্দুবাবু কিন্তু বারবার বলেছেন যে বাংলাদেশ থেকে অনেক ইললিগাল ইমিগ্রেন্ট সেখানে আছেন এবং তাদেরকে মমতা আশ্রয় দেন, সুতরাং তাদেরকে বের করতে হবে। তো সেখান থেকে, এবং তিনি ওই যে কাঁটাতারের বেড়া নিয়ে, কাঁটাতারের বেড়া তো নতুন নয়, অলরেডি 80-85% জায়গায় কাঁটাতারের বেড়া হয়ে গেছিল শুভেন্দু আসার আগে, কিন্তু কিছু জায়গায় মমতা জমি দিতে হয় পশ্চিমবঙ্গ সরকারকে, সেটা দেন নেই, সেখানে এটা ঝুলেছিল। তো শুভেন্দু এটা দিয়ে দিতে চেয়েছেন। তো শুভেন্দুবাবুর কিছু কথাবার্তা এবং তার কথাবার্তাকে কিছুটা অ্যাগ্রেসিভ। কিন্তু আমরা যখন বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার কথা বলছি, তখন নতুন করে কাঁটাতারের বেড়ার প্রশ্ন আসছে কেন? কাঁটাতারের বেড়ার সাথে বন্ধুত্বের কিন্তু কোনো সম্পর্ক নেই। সুতরাং আপনি কাঁটাতারের বেড়া দিয়ে তারা যদি তাদের বর্ডার সিকিউর করতে চায়, এটা তাদের ব্যাপার, তাদের অংশে তারা কাঁটাতারের বেড়া দিতে পারে। এবং কাঁটাতারের বেড়া পৃথিবীর আরও অনেক দেশে আছে, অনেক দেশে। আপনি ট্রাম্প সাহেবের সাথে মেক্সিকো দেখেন, দেওয়াল আছে, কাঁটাতারের বেড়া আছে। আপনার ইউরোপে আছে, মানে অনেক দেশে আছে। এটা কোনো সমস্যা না, ওইটার দিয়ে বন্ধুত্ব হবে না। বাট কাঁটাতারের বেড়া না থাকলে যা হবে, সীমান্তে প্রতিদিন গোলযোগ হতে পারে, মানে সীমান্তে আরও অনেক কিছু তো ঘটে। তো সুতরাং কাঁটাতারের বেড়া যদি তারা দিতে চান, এই ব্যাপারে আমাদের বন্ধুত্বর বিষয়টা ওর সাথে একেবারে লিঙ্ক করা যাবে না। হ্যাঁ, আমাদের কাছে খারাপ লাগতে পারে কাঁটাতারের বেড়ার কাছে দাঁড়িয়ে, যেমন জেলখানায় থাকলে একজন লোকের খারাপ লাগে না। তো আমাদের অবস্থাটা কি সীমান্তে যে মানুষগুলো বসবাস করে, সীমান্ত যখন ভাগ করা হয়, যে রেদাত করা হয়েছে, সেইটাতে তো আমাদের অনেক পরিবারও বিভক্ত হয়ে গেছে। এই পরিবার এদিক আছে, ওই পরিবার ওদিকে। এমনকি আমাদের কারো রান্নাঘর ওই পাশে আছে। হিলি রেল স্টেশন তো আপনি জানেন, ওইটা রেল স্টেশনে যখন নামেন, রেল স্টেশনের প্ল্যাটফর্মে নামলে আপনি বাংলাদেশে নামলেন, আর রেল স্টেশন প্ল্যাটফর্মের বাইরে পা দেওয়ার সাথে সাথে আপনি ইন্ডিয়াতে চলে যাবেন। তো এই অবস্থায় তো আপনার এই কাঁটাতারের বেড়া আমাদের কাছে একটা মানসিক কষ্ট, মানে সীমান্তের মানুষের জন্য। ঢাকা থেকে আমরা এই মানসিক কষ্টটা হয়তো বুঝতে পারবো না। তখন তারা ওই নদীতে নেমে মাছ ধরতে ধরতে গল্প করতে পারে, কি গরু চড়াতে গল্প করতে পারে। তো ওইটা থেকে তাদের তো বঞ্চিত করা হচ্ছে। তো এইটা তো আপনি এটা কিছু করার নেই, কারণ এই অবস্থায় তো গিয়েছি আমরা। সুতরাং এখন যে সীমান্তে উত্তেজনা, সেই উত্তেজনা প্রশমনের জন্য আমাদেরকে কথা বলতে হবে। আমরা চাই না যে সীমান্তে উত্তেজনা থাকুক, আমরা চাই না যে সীমান্তে কোনো হত্যা হোক। সুতরাং আমাদেরকে এটা নিয়ে কথা বলতে হবে, আমাদের কমিউনিকেশনটা ভালোভাবে এস্টাবলিশ করতে হবে। কিছু কিছু পত্রিকার হেডলাইন তো আপনি পড়লেন, তো দেখলাম তো হেডলাইনটা কি, বিরোচিত জবাব। মানে আমরা একটা বিষয় যেটাকে ডিপ্লোম্যাটিক্যালি রিজলভ করতে চাই,
তো সেটাতে আমরা এরকম উস্কানিমূলক কথাবার্তা বলার তো কোনো প্রয়োজন নাই আমি মনে করি। বাট আপনি উস্কানি দিতে পারেন, বাট আমরা উস্কানি দিলে কি করতে পারি সেটা আমাদেরকে চিন্তা করতে হবে। আরেকটি বিষয় যেটা জানতে চাই যে র্যাব বিলুপ্তি নিয়ে মাঝখানে আলোচনা হচ্ছিল, যদিও এখন নতুন করে বলা হচ্ছে এটার বিলুপ্ত হবে না, নামটা বদলাবে। কিন্তু দীর্ঘদিনের যে প্রশ্ন ছিল যে তাদের বিরুদ্ধে বিচার বহির্ভূত হত্যা সহ নানা অপকর্মের অভিযোগ ছিল, নাম বদলে কি আসলে তাদের চরিত্র বদলানো যাবে? নাম বদলালে তো চরিত্র বদলাবে না, এটা একদম খুব স্বাভাবিক। আপনাকে একটা খুব স্বাভাবিক প্রশ্নের উত্তর হচ্ছে যে এটা সম্ভব নয়, শুধু নাম বদলালে হবে না। র্যাবের যে আইন আছে বা র্যাবের যে কর্মপদ্ধতি আছে, তাদের যে অপারেটিং ইনস্ট্রাকশনসগুলো আছে সেগুলো নিয়ে কাজ করতে হবে। এবং সেখানেই এই যে আপনি যেটা বলছেন বিচার বহির্ভূত হত্যা, গুম, খুন, এসব থেকে তো আমাদের দেশকে বেরিয়ে আসতে হবে। এটা তো কোনো সিভিলাইজড দেশে হতে পারে না, উদার গণতান্ত্রিক দেশে হতে পারে না। এটা নিয়ে আমরা বছরের পর বছর কথা বলছি। একটা পর্যায়ে যে বিদেশিরা র্যাবকে নিষিদ্ধ করছে, বাংলাদেশ তো করেনি। এবং তারপরে 3 বছর 2 বছরের রেকর্ড যদি দেখেন, একেবারেই শূন্য হয়ে গেল, মানে বিচার বহির্ভূত হত্যা। তো তখন তো আমি টেলিভিশনে বলেছিলাম যে তার মানে কি এতদিন বিচার বহির্ভূত হত্যা ছিল, একটা ধমকের ফলে আমরা বন্ধ করে দিলাম। সুতরাং আমাদের ওই জায়গাগুলোতে ব্যাপক আলাপ আলোচনার প্রয়োজন আছে। র্যাব বাহিনীর অনেক ভালো কাজ আছে, কিন্তু অনেক সাকসেস স্টোরিজ আছে। তারা একটা বাহিনী হিসেবে গড়ে উঠেছে, একটা পেশাদার বাহিনী হিসেবে তাদেরকে গড়ে তোলার জন্য যা যা করণীয় সেটা আমাদের করতে হবে। তাদের যে রিসোর্সগুলো আছে সেই রিসোর্সগুলো দিয়ে তাদেরকে কাজে লাগাতে হবে। আইন শৃঙ্খলা তো বাংলাদেশের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ, জঙ্গি কিন্তু বাংলাদেশের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ। এবং জঙ্গি দমনে র্যাবের কিন্তু খুব ভালো ভূমিকা ছিল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সমালোচনাও ছিল, ওই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সমালোচনা। তাহলে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং বিচারহীনতার সংস্কৃতি থেকে শুধু নাম না বদলে তাদেরকে বের করে আনার যে উপায়গুলো আছে সেগুলো করতে হবে। সেই কারণে এখন তো আলোচনা হচ্ছে যে কিছু কিছু আইনের যে সংস্কার ছিল সেই সংস্কারগুলোর ব্যাপারে আলাপ আলোচনা করতে হবে এবং আসলে ভালো আইন করতে হবে। নিশ্চয়ই সরকার নিশ্চয়ই রিফর্ম বা উপযুক্ত বা প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবে। অসংখ্য ধন্যবাদ জনাব আবু আলম মোহাম্মদ শহীদ খান আজকে আলোচনায় সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ফ্রন্ট পেজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভ সকাল।